সেই দুয়ারে সরকারকে পরিচালনা করেছে। আজকে ভিডিও যে সমস্ত সরকারি আধিকারিকরা ছিল আপনাদের বুথের মধ্যে এসেছে, সেখানে তাদের ক্যাম্প করে মমতা ব্যানার্জি যখন নির্দেশ দিল আপনারা সরকারি যারা আধিকারিকরা রয়েছেন এই মানুষগুলোর পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করুন। আপনি তখন সেই লাইনে দাঁড়িয়ে দুয়ারে সরকারে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে ফর্ম ফিল আপের মধ্য দিয়ে আমরা যখন দেখেছি সেই পরিকল্পনার মধ্যে বাস্তবে রূপ দেওয়ার জন্য সেই যে প্রকল্প সেই প্রকল্পগুলো বাস্তবে রূপ এই লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে এই বিজেপিরা কত রকম তাচ্ছিল্য করেছে, কিন্তু দুয়ারে সরকারের যখন ক্যাম্প হয়েছে আমরা দেখেছি আমাদের ঘরের মা বোনেরা পেছনের লাইনে দাঁড়িয়ে আছে, তারা বিজেপিরা প্রথম লাইনে দাঁড়িয়ে আছে। পাট বইয়ের মধ্যে কোনো বাড়িতে লুকিয়ে লুকিয়ে ফর্ম ফিল আপ করে সেখানে জমা দিয়েছে। আমাদের নেত্রী জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জি বলেছেন পশ্চিম বাংলার যত মহিলা আছে, যত মানুষ আছে, যত জনগণ আছে সকলে আমি তাদের সুখ দুঃখের ভাগিদার। তাই তো সেইখানে দাঁড়িয়ে সমস্ত পরিষেবা যখন সুষ্ঠুভাবে পায়, আর যখন আমার দিদির নামে চায়ের দোকানে বসে ওই বিজেপিরা কুৎসা করে অপপ্রচার করে আমাদের তখন বড় কষ্ট হয়। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, মমতা ব্যানার্জি বলেছিলেন বদলার বদল চাই। আমরা মমতা ব্যানার্জির শরীর আমরা যখন পাড়ায় পাড়ায় গিয়ে এই রচনা দিদির জন্য সমর্থনের জন্য তাকে আশীর্বাদ দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য আপনাদের দোরগোড়ায় যাই, আমরা যখন আমাদের এখানকার তৃণমূলের নেতৃত্বরা আপনার এলাকায় গিয়ে বলছে দিদি ভাই আপনি কি লক্ষ্মীর ভান্ডারটা পান, আপনি কি লক্ষ্মীর ভান্ডারটা পান, আপনি কি স্বাস্থ্য সাথীর পরিষেবা পাচ্ছেন, আপনি কি বার্ধক্য ভাতা পান, এই কথা বলার পর আমরা যখন আমাদের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন একজন বৃদ্ধ মা আমাদের হাত দুটো ধরে আমাদের তার গোবরের নিকোনো উঠোনে বসিয়ে তিনি বললেন বাবা তোমরা বসো। আমরা তো হতবাক হয়ে গেছি, আমরা বলছি মাসিমা বড় মা আমরা এখন আবার প্রচারে যাব, তিনি বলছে বাবা দুটো কথা শুনে যাও। আমরা তখন আমাদের নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা সেই গোবরের নিকোনো উঠোনে বসে তার কথা শুনছিলাম। তিনি বলছে জানো বাবা আমার যে বড় ছেলেটা ছিল অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বৌমাটা এখন বিধবা, আমার বৌমাটা বিধবা ভাতা পায়, সঙ্গে লক্ষ্মীর ভান্ডারটাও পায়। আমি কি পাই জানো, আমি বার্ধক্য ভাতাটা পাই। আমার ছোট্ট ওই নাতনিটা যখন ইচ্ছে পূরণ করার জন্য আমাকে বলে দিদিমা আমাকে 10টা টাকা দাও, আমি ফুচকা খাবো, আমি ওই দোকানটায় গিয়ে কিছু খাবার খাবো, আমি তখন 10টা টাকা তাকে দিতে পারি। আমার এই নাতিটা যখন টিউশনি ফি দিতে পারে না, আমার বৌমার লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে যে অর্থটা পায় সেখান থেকে 200 টাকা দিয়ে তার টিউশনি ফিটা দেয়। এই কথা যখন বলে তার চোখটা ছল করছে চোখে। আমাদের তখন মনে হয় আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল করি, তাই তো আমাদের গর্ব হয়, তাই তো আমাদের মনে হয় আমরা সঠিক জায়গায় আছি, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আছে। রাজনৈতিক দল কিসের জন্য আছে? মানুষের পরিষেবা দেওয়ার জন্য। শীত গ্রীষ্ম বর্ষা আমরা তাই তো বলি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আমাদের বর্ষা হচ্ছে তখন যখন আপনার বাড়ির সামনে বড় একটা গাছের ডাল ভেঙে পড়ছে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে বলছে মাসিমা আমরা আপনার পাশে আছি, কি সহযোগিতা করতে হবে আমরা তাই সহযোগিতা করব। এই তো মমতা ব্যানার্জির সৈনিক। আমরা দেখেছি এই সময়কালে পরিযায়ী শ্রমিকের মতো এখানকার যারা বিজেপির নেতৃত্বরা রয়েছেন শুধু ভোটের সময় তাদের ভোট বৈতরণী পার হওয়ার জন্য দুটো পতাকা দুটো ফেস্টুন লাগানোর জন্য রয়েছে, মানুষের পরিষেবা দেয় না। এ কথা বলার জন্য এসেছি। আজকে আমরা দেখেছি আমাদের যিনি রচনা ব্যানার্জি প্রার্থী হয়েছেন আমাদের কর্মীরা যখন পোস্টার লাগাচ্ছে ফেস্টুন লাগাচ্ছে সেই ফেস্টুনকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমরা কথা বলি আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা ব্যানার্জির দীক্ষিত সন্তান। আমাদের যত ফেস্টুন ছিঁড়ে দেওয়া কেন আমাদের গলা কেটে দিল, আমরা বন্দে মাতরম বলবো মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আমরা কখনো বলবো না। তাই তো বলি লাঠি খাই গুলি খাই বন্দে মাতরম আমরা ছাড়বো না। মানুষের পরিষেবা দেওয়ার জন্য
জন্যই আমাদের এই রাজনৈতিক দলের প্রশিক্ষিত আমরা। বড় বড় কথা বলছেন। এই সময়কালের মধ্যে একজন গদ্দার ছিলেন শুভেন্দু অধিকারী, তাকে জিজ্ঞাসা করুন মৌজানা কে হয়, মৌজানা কে হয়। আমরা কুকথা বলার জন্য এই মঞ্চে মাইক বাঁধা হয়নি। আমরা বলতে চাইছি আগুনকে নিয়ে খেলা বেশি করবেন না। আমরা দেখেছি এখানকার অত্যাচার, তাই তো আজকে সিপিএম এর বামেরা রামের দিকে ঝুঁকছে, রামেরা বামের দিকে ঝুঁকছে। আমাদের যে সমস্ত এলাকার মানুষ রয়েছে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা ভিক্ষে চাইছি না, চাইছি দিন জোড়াফুলে ভোট দিন। আগামী যে 20 তারিখ, সেই 20 তারিখে জোড়াফুলে ভোট দিয়ে আপনারা আমাদের ঋণ দিন, আমরা পরিশোধ করব। এই সময়কালের মধ্যে বলুন না, সারা ভারতবর্ষে যখন রাজনৈতিক উত্তাল, সেই মুহূর্তে দাঁড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আজকে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম, রামকে আমরা শ্রদ্ধা করি, আমাদের পুরুষোত্তম বলে মনে করি। আমাদের হিন্দু ধর্ম শেখার জন্য মোদিজির কাছে যেতে হবে না, আমাদের হিন্দু ধর্ম শেখানোর জন্য অমিত শাহর কাছে যেতে হবে না। আমরা মনে করি বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, চৈতন্যদেব আমাদের হিন্দু ধর্ম শেখানো শিখিয়েছে। আমি আমার বাড়িতে পূজা অর্চনা করি, শুধু রোদের মধ্যে শ্রীরামের পতাকা লাগিয়ে দিয়ে জয় শ্রীরাম করে। আপনারা বলুন না, এই সময়কালের মধ্যে রামকে ছেড়ে দিয়ে বিজেপির আরো কোনো অস্ত্র নেই। সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করার জন্য এই দলটা জন্মেছে। আজকে বলুন না, রাষ্ট্রপতি ভবন যখন উদ্বোধন হয়, সেখানে আমাদের রাষ্ট্রপতি যিনি হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, দ্রৌপদী মুর্মু, মাননীয় দ্রৌপদী মুর্মু, তাকে সেখানে আমন্ত্রিত করা হয় না, তাকে দাঁড় করিয়ে রাখা হয় অমিত শাহের মতো লোক, দামোদর দাস ভাই মোদীর মতো লোক চেয়ারে বসে আছে। রাষ্ট্রপতি সেখানে হা করে দাঁড়িয়ে আছে। কারণ কি? তিনি একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তিনি একজন সিলকার সম্প্রদায়ের মানুষ। বড় বড় কথা বলছে। আপনারা জানেন হরিচাঁদ গুরুচাঁদের মতো একজন মহাপুরুষ ঠাকুরনগরে, যাকে আমরা তীর্থস্থান বলি, সেইখান থেকে যখন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, শান্তনু ঠাকুরের কিছু মানুষরা, মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষেরা বড় গর্ব করে ওখানকার যে পুকুর ছিল, যে সাগর বলা হয়, সেই সাগরের জল থেকে, সেই পুকুর থেকে জল নিয়ে মাটি নিয়ে মাথায় করে দিল্লির দিকে রওনা হয়েছিলেন। উত্তরপ্রদেশে গেলেন। রাম মন্দিরে যাওয়ার পর তারা কাতর আহ্বান করে বললেন, আমরা ঠাকুরনগর থেকে এসেছি, আমরা হরিচাঁদ গুরুচাঁদের শিষ্য, আমাদের এই জল আমরা কামনা সাগর থেকে নিয়ে এসেছি, যেখানে সেই পুকুরে স্নান করলে মানুষের কামনা বাসনা পূর্ণ হয়, সেখান থেকে জল নিয়ে এসেছি, সেখান থেকে মাটি নিয়ে এসেছি, রাম মন্দিরে যাতে দেওয়া হয়। সেই জলকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। একথা যদি মিথ্যে হয়, আপনারা বলুন একথা মিথ্যে কিনা? বড় বড় কথা বলছে, হিন্দু ধর্ম শেখাচ্ছে। তাই তো বলি, হিন্দু ধর্ম শেখার জন্য আমাদের বিজেপি নেতা নেত্রীর প্রয়োজন নেই। এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, সুভাষচন্দ্রের বাংলা। এই বাংলায় দাঁড়িয়ে বিভেদ করছে কিছু ফুটকাখোর বিজেপির নেতারা, আমাদের বাঙালি বলে তাচ্ছিল্য করছে যারা, তাদের বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রামকে সংগঠিত করতে, আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী 20 তারিখে জোড়াফুলে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করতে এসেছি। আপনারা বলুন না, আমরা যখন দেখছি আজকে উত্তাল হয়ে এসেছিল সারা পশ্চিম বাংলা, সন্দেশখালী বলে সেখানে নারী নির্যাতন হয়েছে, কিছু মহিলারা পেপারের সামনে এসে, মিডিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলছে। আমরা কি দেখলাম কিছুদিন আগে মিডিয়ায়, পত্রিকার মধ্য দিয়ে বলছে আমাদের 2000 টাকা, আমাদের 5000 টাকা দেওয়ার বিনিময় যে ভাইরাল ভিডিওটা হয়েছে, এই কথা কি আমি অসত্য বলছি? সেখানে দাঁড়িয়ে তারা বলছে আমাদের 5000-2000 টাকা দিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। আমরা মনে করি পশ্চিম বাংলার মানুষ আমরা সুরক্ষিত
হয়েছিল উত্তরপ্রদেশের মতো জায়গায়, যেখানে যে প্রধানমন্ত্রী অবস্থান করেন, প্রধানমন্ত্রী সারা দেহে যে পোশাকটা অবস্থান করে সেই পোশাকটা গেরুয়া পোশাক। গেরুয়া পোশাককে আমরা সম্মান করি, কারণ কি জানেন? আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের এই গেরুয়া পোশাক পরেন। আমাদের গেরুয়া পোশাক ত্যাগের প্রতীক। সেই প্রতীক গেরুয়া পোশাক পরে তিনি যখন মুখ্যমন্ত্রিত্ব করছেন, সেইখানকার হাড্ডাস বলে একটা জায়গা, যে জায়গায় কি হয়েছিল, সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গিয়েছিল। একজন নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? একজন বাঙালি একজন হিন্দুকে ধর্ষণ করা হয়েছিল, নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। তার মা তার বাবা মাঠে কাজ করছে, খুব গরিব মানুষ। সন্ধ্যেবেলা, সূর্য পড়ন্ত বেলা, মা বাবা যখন আসছে না, দুপুরের খাবার যখন সেই বাচ্চা মেয়েটা হাতে করে তার বাবা মায়ের দিকে নিয়ে যাচ্ছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে ধর্ষণ করা হলো। তাকে নানাভাবে অত্যাচারিত করার পর সে যখন উঠে দাঁড়ালো, তার তাকে ভেঙে দেওয়া হলো। তার যখন মা মা বলে চিৎকার করছে, তার জিহ্বাকে কেটে দেওয়া হলো। এই কথা যখন সারা এলাকায় চাউর হয়ে গেল, সেখানকার মানুষ যখন বুঝতে পারলো সেই যারা ধর্ষণ করলো তারা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তার বাবা মা সবাই ফিরে এলো, তখন সেই গেরুয়াধারী জমি মুখ্যমন্ত্রী, প্রশাসন, পুলিশ এসে তাদের হাতে সেই বাচ্চা মেয়েটাকে দিল না। তার বাবা তার মা কাতর আহ্বান করছে, আমার বাচ্চা মেয়েটা যখন মারা গেছে তাকে আমার হাতে তুলে দাও, আমি তাকে সব কাজটা করি, শ্মশানে নিয়ে গিয়ে আমি শেষ কৃত্য কাজটা করি। দিল না। অসভ্য বেঈমান বর্বর বিজেপির প্রশাসন সেই দিন আমাদের সেই কন্যা বোনটাকে আমাদের সেই পিতা মাতার হাতে তুলে দেয়নি। তাকে কি করলো? পাশে নিয়ে গিয়ে ডেটল পেটল গাছের পাতা কাট দিয়ে তার দেহটাকে ঝলসে দেওয়া হয়েছিল। বড় বড় কথা বলছেন। আমরা আজকে এইখানে দাঁড়িয়ে, একটা দিন আসবে আপনি মমতা ব্যানার্জি যে আন্দোলন সংগ্রাম করছে, সেই সংগ্রামকে যদি আপনারা সাথ না দেন, মোদিজি দামোদর ভাই মোদি ছাওয়ালা বলে যিনি মনে করেন, যিনি চৌকিদার মনে করেন, আমরা মনে করি তিনি চৌকিদার নয়, তিনি মিথ্যাবাদী। 15 লাখ টাকা আমাদের দেয়নি। কৃষকরা যখন আন্দোলন করছে, সেখানে দাঁড়িয়ে রাজপথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, পেরেক বিছিয়ে দিচ্ছে, আন্দোলন যাতে সামনের দিকে এগোতে না পারে। আমরা দেখেছি যখন কৃষকরা 20,000 টাকা লোন নিয়েছে, 50,000 টাকা লোন নিয়েছে, কৃষকদের ফসল ঠিকভাবে হচ্ছে না, তখন সেই কৃষকের লোনের টাকা মুকুব করছে না। ব্যাংকের ম্যানেজাররা, ব্যাংকের আধিকারিকরা তার কাছে বারবার গিয়ে হামলা দিচ্ছে, আমাদের টাকা ফেরত দাও। আর আমরা দেখেছি দামোদর দাস ভাই মোদির শাসনকালে আম্বানি আদানি তারা কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাকে সহযোগিতা করেছে। এই দেশে আমরা বাস করি, তাই তো বলি এই বাংলাকে আরো সুরক্ষিত করার জন্য, ভারতবর্ষকে উন্নত থেকে উন্নততর করার জন্য আপনাদের 20 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা জোড়া খুলে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবেন। তাই তো আমরা বলি, আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধুলার করে। মমতা ব্যানার্জি আমাদের কথা শিখিয়েছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনাদের কাছে আমাদের মাথা নত করে আমরা কথাই বলবো। আপনাদের পরামর্শ আমাদের চলার পথে, বলার পথে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদের সন্তান মনে করে আমাদের ভুল ত্রুটির কথা ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। আপনারা বলুন তো, আজকে চায়ের দোকানে দাঁড়িয়ে যখন তৃণমূলের বিরুদ্ধে আপনারা বাজে বাজে কথা পাবলিক বলছে, তখন আমরা তাকে কি বলি? দাদা ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখছি, একটা সময় আসবে এই বিজেপি ক্ষমতায় এলে আপনি এই কথা বলতে পারবেন না, আপনার মেয়েটা কি পোশাক পরবে, আপনি কোন জামাইকে নির্বাচন করবেন, ওরা ঠিক করে দেবে। আজকে আমি আপনাদের সামনে বাচ্চা ছেলেটা, আপনাদের পুত্র
বিজেপিরা ক্ষমতায় আছে এটাই ঠিক করবে আপনার মেয়েটা কোন পোশাক পরবে, আপনার ছেলেটা কোন স্কুলে পড়বে, আপনার ছেলে ক্রিকেট খেলবে না চাষ করবে ওরা নির্ধারণ করবে, এটাই চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামকে সংগঠিত করতে হবে। এই কথা বলে সকলকে আবারও শ্রেণী বিশেষ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আর একটা কথা বলি, আমাদের এই প্রার্থী হচ্ছেন রচনাজি, দেখেছেন যখন রোড শো করছে, রোড শো করতে করতে ঝড়ের মতো জায়গায় যখন পৌঁছে গেছেন মমতা ব্যানার্জি হৃদয় থেকে উপলব্ধি করলেন এবং নানা রকম প্রকল্পে আপনাদের সাধারণ মানুষের প্রধান ডিএন চেষ্টা করলেন। বলুন না দুয়ারে সরকারের মতো একটা প্রকল্প, যে প্রকল্পের মধ্য দিয়ে রত্না দেনাক যখন এমপি হয়েছিলেন আপনারা দেখেছেন এই এলাকা সহ হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তার উন্নয়নের বরাদ্দর মধ্য দিয়ে তিনি উন্নয়নের কাজ করেছেন, মানুষের পরিষেবাকে মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। আপনারা জানেন একজন এমপি বছরে 5 কোটি টাকা অর্থ বরাদ্দ পান তার এলাকায়, তার সংসদ এলাকায় উন্নয়ন করার জন্য। তাহলে 5 বছরে বিগত দিনে যে নকু দিদি মানে লকেট চ্যাটার্জি এমপি ছিলেন 25 কোটি টাকা তার বরাদ্দ হয়েছিল। পদ্ম শিবিরের নেতাদের বলি, কথাটা কি ভুল বললাম? 5 বছরে 25 কোটি টাকা হুগলি লোকসভার মধ্যে কোথায় উনি উন্নয়ন করেছেন? আমাদের এই পঞ্চায়েতের মধ্যে কোথায় উনি উন্নয়ন করেছেন? আপনারা কিন্তু তা বলেননি। আমরা দেখেছি আমাদের শ্রদ্ধা এমপি, সর্বজন শ্রদ্ধা এমপি রত্না দেনাক সারা হুগলি জেলায় নয় আমাদের ডিএন2 অঞ্চলের মধ্যে এমন উন্নয়ন করেছেন। আমরা জানি আমাদের কাছেই আমাদের গোপালপুর হাই স্কুল, সেই হাই স্কুলের বিল্ডিং এর জন্য বরাদ্দ করেছেন তার উন্নয়ন তহবিল থেকে। আমরা জানি এখান থেকে যারা শেরপুর হয়ে কুন্তিঘাট হয়ে ট্রেন ধরে হাওড়ায় যান, যারা কাল্লায় যান, যে রাস্তাটা ছিল আজ থেকে 15 বছর আগে সেই রাস্তাটার কি বেহাল অবস্থা ছিল, একথা মনে করিয়ে দিয়ে এই কারণে যারা শেরপুর থেকে ওই কুন্তিঘাট স্টেশনে যেতেন, ডুমুরদর দিকে যেতেন, তাদের স্মরণ করে দিই ভ্যান চালাবার জন্য ওই রাস্তাটা উপযুক্ত ছিল না। আমার ঘরে আপনার ঘরের মা বোনেরা ওই রাস্তা দিয়ে বর্ষাকালে যেতে পারত না, হাঁটুর উপরে কাপড় তুলে যেতে হতো। আমার ঘরের আপনার ঘরের মা বোনদের আমরা এখানকার তৃণমূলের নেতৃত্বরা, এখানকার বর্ষিয়ান তৃণমূলের নেতৃত্বরা রত্নাদিকে যখন বোঝানোর চেষ্টা করে, রত্নাদি সেই কথাটা হৃদয় থেকে উপলব্ধি করে সেই রাস্তাটাকে অর্থ বরাদ্দর মধ্য দিয়ে পিচে রাস্তা করে দিয়েছিল। তাতে আমার ঘরের আপনার ঘরের সিপিএম তৃণমূল বিজেপির সকলের উপকার হয়েছিল। আমরা দেখেছি এই 5 বছরের মধ্যে লকেট চ্যাটার্জি এই এলাকার কোনো উন্নয়ন করেননি। অবশ্য শুনেছি উনি নাকি লাইট দেবেন, যে লাইট বরাদ্দ করা হয় একজন পঞ্চায়েতের সদস্য ক্ষমতায়, সেই লাইট নাকি এমপিরা দেয়। এমপির অর্থ বরাদ্দর মধ্য দিয়ে এমপি কি কাজ করবে? স্কুল বিল্ডিং তৈরি করবে, জিয়াট হসপিটাল আছে তার উন্নয়ন করবে। আমাদের যিনি রত্না দেনাক ছিলেন আজকে জিয়াট হসপিটালের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ওখানকার যে হসপিটালের বিল্ডিং থেকে শুরু করে সমস্ত উন্নয়ন করেছেন। এটা আমার কথা নয়, আপনারা যারা জিয়াট হসপিটালে যান, যারা জিয়াট থেকে চুচড়োর দিকে অ্যাম্বুলেন্স যাচ্ছে, সেই অ্যাম্বুলেন্সের গায়ে জল করে লেখা আছে সাংসদ ডক্টর রত্না দেনাকের নাম। একথা বলার জন্য এসেছি। এই 5 বছর সময়কালের মধ্যে আমাদের যিনি লকেট দিদি 4.5 বছরের মধ্যে এই এলাকায় দেখা যায়নি। ভোট ঘোষণার পর উনি যখন সাংসদ হিসেবে আবার নির্বাচিত হবেন, এই মনের বাসনা তার জাগলো, তখন আপনাদের দূরে আসার চেষ্টা করলো। আমরা দেখেছি এই সময়কালের মধ্যে বিশ্বে যখন মহামারী করোনা
নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা ব্যানার্জি কলকাতার রাজপথ থেকে শুরু করে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় ব্লকে পর্যন্ত পৌঁছে গেছে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছে এই করোনা রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। সীমিত ক্ষমতার মধ্যে সাহায্য সহযোগিতা করেছে। আমরা দেখেছি ডিএম2 অঞ্চলের মধ্যে এখানকার তৃণমূলের নেতৃত্বরা, বর্ষিয়ার নেতৃত্বরা সকলে মিলে তাদের সীমিত ক্ষমতার মধ্যে সেই করোনার সময় মানুষকে করেনি। লকেট চ্যাটার্জি একজন এমপি ঠান্ডা ঘরে কাচের মধ্যে বসেছিলেন, আমাদের এলাকায় আসেননি। তিনি বলতেন আমি যদি করোনার সময়কালে গ্রামের মানুষের মধ্যে যাই তাদের ঘামের গন্ধে আমাকে করোনায় আক্রান্ত হবে। আমরা দেখেছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন সারা এলাকায়, সারা পশ্চিম বাংলা বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, তার সামর্থ্যের মধ্যে দিয়ে, অর্থ সামর্থ্যের মধ্যে দিয়ে তাকে যত সামান্য সাহায্য সহযোগিতার চেষ্টা করেছেন। তিনি করেননি। তার বিরুদ্ধে জোরদার আন্দোলন সংগ্রামকে সংগঠিত করার জন্য আগামী 20 তারিখের যে নির্বাচন, সোমবারে আপনারা আপনাদের ইষ্ট দেবতাকে স্মরণ করে 3 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন, এই কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন একটা সময় ছিল, যে সময় সারা পশ্চিম বাংলায় একটা সময় ছিল সিপিএম এর জমানায়, আমরা দেখেছি অত্যাচারের বহর কি ছিল। 34 বছরের জগদ্দল পাহাড়টাকে যখন এই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাকে বিতাড়িত করলো, আমরা কি দেখলাম সেই সময়ের অত্যাচার। জীবন্ত মানুষকে সিপিএম এর বিরুদ্ধে যে কথা বলতো, জ্যান্ত কই মাছ তার মুখের মধ্যে পড়ে দিত, শীত দ্বারা ভেঙে দিত, কেশপুর গড়বেতার মতো জায়গায় জীবন্ত মানুষকে মাটির তলায় পুঁতে দেওয়া হতো, তারপর তার কঙ্কাল সার দেহটাকে তুলে দেওয়া হতো। মমতা ব্যানার্জি হৃদয় থেকে উপলব্ধি করলেন, বাংলার এই জগদ্দল পাহাড়কে যখন সরিয়ে দিলেন, তিনি তার প্রকল্পের মধ্য দিয়ে প্রায় 70টি প্রকল্প বাস্তবে রূপ দিলেন। মমতা ব্যানার্জি এমন একজন মহিলা যিনি মাদার ডেয়ারি দুধ বিক্রি করে পরিবারকে তার ভরণ পোষণের চেষ্টা করেছেন। পরবর্তীকালে তিনি উপস্থিত রয়েছেন আমাদের এই 8 এবং 9 নম্বর বুথের সমস্ত বর্ষিয়ান লিডাররা উপস্থিত রয়েছেন। লক্ষ্মীদি থেকে শুরু করে আমাদের পরবর্তীকাল থেকে শুরু করে আমাদের এই এলাকার সমস্ত নেতৃত্ব রয়েছে, অভিজিৎ রয়েছে, গণেশ রয়েছেন, আমাদের পঞ্চায়েতের সদস্য রয়েছে, অভিজিৎ রয়েছে, বিজয় রয়েছে, সকল শুরু করে কান্ত থেকে শুরু করে আমাদের অরব থেকে শুরু করে সকলকে এবং আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সকলকে শ্রেণীবিশেষ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে 2-4 কথা বলবো। আপনারা সকলেই জানেন আমাদের প্রচারের প্রায় শেষ লগ্নে এসে আমরা পৌঁছেছি। আগামী যে 20 মে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের যিনি এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, নারীদের ক্ষমতায়ন এবং একজন মহিলাকে নিজস্ব পরিচিতি লাভের জন্য দিদি নাম্বার 1 বলে যে প্রোগ্রামটা করেন, তার সঞ্চালিকার ভূমিকা গ্রহণ করেন এবং তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তারই সমর্থনে আমাদের আজকের এই পথসভা। আপনারা জানেন বিগত সময়ও এইখানেই আপনাদের বিজেপিরা সভা করেছে। তাদের এই এলাকার বেশিরভাগ মানুষই আমরা যারা ফরিদপুর ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে এসেছি তারা ধান চালের ব্যবসা করতাম। আমরা এক হাঁটু কাদা হাতিয়ে তারপর আমরা বাড়ি যেতাম 2খানা ধান সাইকেলের উপরে ফেলে। এটা আপনারা সবাই দেখেছেন। আমরা পূর্ব বাংলা থেকে এসেছি। আমরা উনি প্রত্যেকটা আজকে পথসভার আয়োজন করেছেন। আমাকে কিছু বলার জন্য নির্দেশ দিয়েছেন, তাই আমি নির্বাচনে এসেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষে রচনা ব্যানার্জিকে
সংসদ হিসাবে এবং প্রার্থী হিসাবে আমরা চয়েস করেছি। তাই এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন রাখব, আমাদের সামনের সোমবার 20 মে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত এলাকার গ্রামবাসীর কাছে আবেদন রাখছি। আজকে পথসভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপিরা অনেক ভাষণ দিচ্ছেন, মিথ্যার উপরে দাঁড়িয়ে। আজকে 13 বছর আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া। আজকে একজন মহিলা হয়ে 13 বছরে আজকে সিপিএম সরকার এই বাংলা শাসন করেছে প্রায় 34 বছর। 34 বছরে কারো মাথায় এত পরিকল্পনা করে ব্রেন খাটিয়ে আজকে প্রায় 70-72খানা প্রকল্প উনি ভাবনা করেছে। কোন কোন প্রকল্প আজকে সাধারণ মানুষকে দিলে তারা উপকৃত হবে। আজকে তাই ওনার এত প্রেম। আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এইসব পরিকল্পনা ছিলেন। কৃষকদের নিয়ে উনি ভাবনা চিন্তা করে এই রিভার পাম্পের চাষযোগ্য জমিকে অযোগ্য জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নিয়েছেন। আরও মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশ বিদেশে ওনার খুব সুনাম ছিল এবং বাহবা দিয়েছে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী। তাই ভারতবর্ষের মধ্যে 27-28খানা রাজ্যের মধ্যে মমতা ব্যানার্জি মহাশয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দলের সুপ্রিমো। আজকে উনি এত মানুষের পাশে রয়েছে আপদে বিপদে। আজকে উনি কি করেছেন আমি 2-4টে নমুনা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আজকে প্রথমে উনি কন্যাশ্রী প্রকল্প রূপায়ণ করেছেন। আজকে আমাদের গরিব মানুষের পক্ষে আজকে এই কন্যাশ্রী যে কত উপকারী, কিন্তু সেটা ব্যাখ্যা দিলে, শুধু কন্যাশ্রী যদি ব্যাখ্যা দেয় প্রায় 20 মিনিট লেগে যাবে। এখানে সারা অঞ্চলের বরিষ্ঠ নেতা নেত্রী হাজির হয়েছে এবং এলাকার সমস্ত মানুষকে এখানে আসার জন্য, এই কথা শোনার জন্য আপনাদের এলাকায় 7-8 নম্বর পার্টে এইখানে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তাই কন্যাশ্রী আজকে 18 বছর একটা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 18 বছরের আগে কোনো সন্তানকে বা মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে 18 বছর না হলে সন্তানদের শরীর এইখানে না আসলে আমরা সভা শুরু করতে পারছি না। আজকে এখানে বরাবর বিধানসভার মধ্যে আজকে গোপালপুর ষষ্ঠীতলায় 8 নম্বর এবং 9 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের যে পথসভা 208 এবং 9 যে পথসভা, সেই পথসভার কাজ আমরা শুরু করব। এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দলদের কাছে আবেদন, আপনারা আমাদের এই পথসভাস্থলে এসে পথসভাকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী 20 তারিখে রাষ্ট্রপতিকে জবাব বলে ভোট দিন, ভোট দিন।
মা বোনদের বলে দিন, জোড়া ফুলে ভোট এই দিন, মা বোনদের বলে দিন, জোড়া ফুলে ভোট এই দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, জোড়া ফুলে ভোট এই দিন, লক্ষ্মী ভান্ডারকে অক্ষুণ্ণ রাখতে জোড়া বলে ভোট দিন, ভোট দিন, ভোট এই দিন, ছাত্রছাত্রীর স্বার্থে জোড়া বলে ভোট দিন, ভোট দিন, ভোট এই দিন, কন্যাশ্রীর স্বার্থে জোড়া বলে ভোট দিন, ভোট দিন, ভোট এই দিন, চাপাবাজ মিথ্যাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না, দেবেন না, দেবেন না, এই চাপাবাজ মিথ্যাবাজ বিজেপিকে একটি ভোটও দেবেন না। দেবেন না, দেবেন না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে এই মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এই চাপাবাজ মিথ্যাবাজ বিজেপির বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হও। এক হও, এক হও। বন্দে মাতরম, বন্দে মাতরম, এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি, জিন্দাবাদ, মমতা ব্যানার্জি। জিন্দাবাদ। দেবে ভোট, জোড়া ফুলে সব ভোট। লক্ষ্মীর ভান্ডার দেবে ভোট, জোড়া ফুলে সব ভোট। ভাই বোনেরা দেবে ভোট, জোড়া ফুলে সব ভোট। সকাল গাছের উপর জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। ভাই বোনেরা, দাদা দিদিরা, আপনারা লক্ষ্মীর ভান্ডার যদি পেতে চান, কন্যাশ্রী প্রকল্প যদি পেতে চান, রবীন্দ্রনাথ নজরুলের বাংলা, এই বাংলা বিশ্ববিদ্যালয় বদল দিনেশের বাংলা।